ডক্টর ইউনূস দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন বিশ্ব নেতাদের কাতারে। অল্প সময়ে তিনি বাংলাদেশকে অনেকটাই টেনে তুলেছেন। ডক্টর ইউনূসের বিদেশ সফর মানেই বড় বড় সব চমক। তিনি বিশ্বের খুব কম সংখ্যক মানুষদের একজন যিনি যেখানেই হাত দেন সেখানেই সফল হন। প্রশ্ন হলো বাংলাদেশকে তিনি কত দূর নিয়ে যাবেন। অতীতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর চেহারা বদলে গেছে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। সিঙ্গাপুরের কথাই ধরুন, 1965 সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার। আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায়। সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিঙ্গাপুর থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলেছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে পাঠান, পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন। মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেজন্য তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়া বেতন নির্ধারণ করেন। তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন, তারাই বাকি কাজ করে দিত। তবে 1 বা 2 বছর নয়, লি কুয়ান ক্ষমতায় ছিলেন দীর্ঘ 31 বছর। তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম। ছোট্ট এই দেশে বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে। পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক, সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান 2015 সালে না ফেরার দেশে পাড়ি জমান। এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে। 1981 সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর দলাদলিতেই ব্যস্ত ছিল। মাহাথির বিশ্বাস করতেন নানা ধর্মের নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এরপর তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন। 22 বছর ক্ষমতায় থাকার পর 2003 সালে তিনি অবসরে গিয়েছিলেন। এর 15 বছর পর 2018 সালে আকস্মিকভাবে পুনরায় দেশের ক্ষমতা নেন মাহাথির এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 90 বছর পরও একটা দেশের হাল ধরে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। বর্তমানে মাহাথির মোহাম্মদের বয়স 99 বছর। প্রশ্ন হলো ডক্টর ইউনূস কি মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন? 84 বছর বয়সেও ডক্টর ইউনূস দারুণ কর্মচঞ্চল। 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে বলেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ। জবাবে ডক্টর ইউনূস বলেছিলেন, অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক পরিচিতি। শুধুমাত্র চীন সফর থেকেই তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এর আগে চীনা বাজারে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল। চীনে আম রফতানির জন্য 6 বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল বাংলাদেশ, তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি। তবে এবার তারা বাংলাদেশ থেকে আম নিতে চায়। সবচেয়ে বড় সফলতা হলো তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা। তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনূস। তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন। জাতীয় অর্জনের পাশাপাশি ডক্টর ইউনূসের ব্যক্তিগত অর্জনের পাল্লাও ভারী হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখার কারণে তিনি প্রশংসিত হয়েছেন। এভাবেই নিজের পাশাপাশি দেশকেও বদলে দিচ্ছেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। তিনি মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন কিনা তা সময় বলে দেবে।